নমস্কার, দেখছেন বাংলা জগৎ। দিল্লির মহাযুদ্ধ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। এই মুহূর্তে আমরা রয়েছি বরাহনগরে, যেখানে লোকসভা নির্বাচনের আঁচ কতটা পড়েছে জনগণ না জানলেও তারা জানে যে একদিকে কারা কারা প্রার্থী হয়েছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিজেপির হয়ে লড়ছেন সজল ঘোষ। অপরদিকে বামেদের প্রার্থী এখানকার ভূমিপুত্র নাকি তন্ময় ভট্টাচার্য। এই যে হাড্ডাহাড্ডি লড়াই, এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, তাপস রায় তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, উপনির্বাচন হচ্ছে এখানে। এই লড়াইতে কারা জিতবে সেটা তো শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে বামেরা নাকি এখানে তাদের ঘাঁটি শক্ত করতে একদম প্রস্তুত। তন্ময় বাবু বারংবার বলেছেন যে সজল ঘোষ টিকবে না, ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অনেকটাই জুনিয়র এই রাজনীতির ময়দানে, তাহলে কোথাও গিয়ে হয়তো বাড়তি অ্যাডভান্টেজ পেতে পারেন এই তন্ময় ভট্টাচার্য। সত্যি কি তিনি পাবেন? সেখানকার বিজেপি প্রার্থী বারংবার তোপ দাগছেন সিপিএম এর দিকে, তৃণমূল কংগ্রেসও তোপ দাগছে সিপিএম এর দিকে। তবে বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য তিনি ঠিক কতটা আশাবাদী, চলুন আজ তার মুখ থেকে জেনে নেওয়া যাক। যেই চমকের কথা আপনাদেরকে বলছিলাম, একদম ঠিক ধরেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বরাহনগরের উপনির্বাচনের সিপিএম প্রার্থী রয়েছেন তন্ময় ভট্টাচার্য। তন্ময়দা, প্রথমেই আপনাকে স্বাগত বাংলা জগতে। এবং তন্ময়দা, প্রথমেই রাজনীতির ময়দানে তো দীর্ঘদিনের আপনারা আনাগোনা, অপরদিকে যখন এই লোকসভা নির্বাচনের আবহেই যখন বরাহনগরের উপনির্বাচনে তন্ময়বাবুর নাম বামেদের তরফ থেকে শিলমোহর দেওয়া হলো, তখন কি মনে হয়েছিল যে বামেরা আবারও তাহলে ভূমিপুত্রের ওপরই ভরসাটা করলো? না, এরকম নির্দিষ্ট কিছু মনে হওয়ার কোনো কারণ নেই। কারণ আমাদের কাছে ভূমিপুত্র নন, এগুলো খুব বড় ম্যাটার করে না। আমরা বিধানসভায় শূন্য, এবং আমি একথা প্রকাশ্যেই বলেছি যে আমরা আমাদের দোষে শূন্য, আমাদের দুর্বলতায় শূন্য, আমাদের ত্রুটিতে শূন্য। কিন্তু এই যে শূন্য, এই শূন্যতার সঙ্গে যে লজ্জা, যে অবমাননা জড়িয়ে আছে, তেমন একই সঙ্গে আমরা তিহার জেলে শূন্য, আমরা সিবিআইয়ের তালিকায় শূন্য, ইডির তালিকায় শূন্য, আমাদের কোনো নেতার বাড়ির থেকে টাকা উদ্ধার হয় না, অস্ত্র উদ্ধার হয় না, সে তালিকায় শূন্য। আমাদের কোনো পার্টি অফিসে রাত 10টার সময় কাউকে পিঠে বানাতে ডাকা হয় না, সে তালিকাতেও শূন্য। এই অজস্র গর্বের শূন্য আমাদের আছে। কিন্তু সংসদীয় রাজনীতিতে বিধানসভার শূন্যতা, লোকসভার শূন্যতা ভরাট হওয়াটা একটা জরুরি কাজ। এবং এই উপনির্বাচনটা, ধরুন কোয়াইট ন্যাচারালি যদি ভাবেন, যদি তৃণমূল কংগ্রেস জেতে তাহলে কি হবে? 217 জন এমএলএ এখন তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলেন, 210 জন আইন অনুযায়ী, আর বাকিরা বেআইনি পথে। সেটা 218 জন হবেন। 65 জন এমএলএ বিজেপির হয়ে কথা বলেন, বাকি 10 জন ওদের হয়ে কথা বলার কথা থাকলেও ওদের হয়ে কথা বলেন না, বা কথাই বলেন না। সুতরাং বিরোধী হিসেবে ওরা 65-তে যা করতে পারে 66-তেও তাই করতে পারবে। কিন্তু যদি আমরা জিতি, তাহলে পরে আমাদের যতটা লাভ হবে তার চাইতে বেশি লাভ হবে গণতন্ত্রের। কারণ গণতন্ত্র সবসময় হচ্ছে বিকল্প কণ্ঠস্বর দাবি করে। ডেমোক্রেসি মিনস হাউস অফ দ্য অপোজিশন, ডেমোক্রেসি নিডস অপোজিট ভয়েস। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রকৃত অপোজিট ভয়েস পশ্চিমবাংলার বিধানসভায় নেই। ওয়াকআউট আছে, চিৎকার চেঁচামেচি আছে, হই হল্লা আছে, কিন্তু সরকারের গঠনমূলক সমালোচনা নেই। সেই অর্থে বামপন্থীরা জিতলে তারা সরকারের সমালোচনায় নিশ্চয়ই নিজেদের রত রাখবে, কিন্তু সেটা হবে গঠনমূলক। প্রতিবাদ তারা নিশ্চয়ই করবে, কিন্তু সেটা কখনোই সংস্কারক ভূমিকার বাইরে যাবে না। ফলে গণতন্ত্রের জন্যই বামপন্থীদের শূন্যতাটা কাটা দরকার।
ফলে বামপন্থীদের প্রতিনিধি বিধানসভায় যাওয়া মানে আসলে গণতন্ত্রের চাহিদা পূরণ হওয়া। যখন লোকসভা নির্বাচনের মধ্যেই যখন আর মাত্র কয়েকদিন পরেই এখানে উপনির্বাচন, এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় এখানে একদিকে হচ্ছে মধ্য কলকাতার একজন কাউন্সিলর সজল ঘোষ, অপরদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদি আমরা তার ইতিহাস, রাজনৈতিক ইতিহাস দেখি, 2021 সালের বাঁকুড়া বিধানসভায় তার হার কোথাও গিয়ে। এবং তন্ময় দা, আপনি তো একদিকে রয়েছেন, একদিকে সজল দা রয়েছেন এবং অপরদিকে সায়ন্তিকা রয়েছেন। কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, এবং আপনি যেহেতু বরানগরের মানুষ একজন, সেখান থেকে কখনো মনে হচ্ছে যে বাড়তি একটা অ্যাডভান্টেজ হলো কিছু পেতে পারে তন্ময় ভট্টাচার্য ভোটের বাক্সে? না না, নিশ্চিতভাবেই পেতে পারে। এবং সাধারণ মানুষ বিধায়ক হিসাবে, কাউন্সিলর হিসাবে স্থানীয় মানুষকে পেলে বেশি খুশি হন, কারণ এদেরকে মানুষের অনেক বেশি প্রয়োজন হয়। সুতরাং কোনো একটা বিষয়ে আমার অলমোস্ট কন্যা সমা সায়ন্তিকাকে পেতে হলে সকালে প্রয়োজন পড়লে কখন পাওয়া যাবে, ভৌগোলিক কারণেই সেটা মানুষের কাছে নিশ্চিত না। সকালে প্রয়োজন পড়লে খুব আর্লিয়েস্ট হলেও সজলকে 2 ঘন্টার আগে পাওয়া যাবে না। এগুলো তো মানুষ হিসেব করেন না, তা না। সুতরাং সেই দিক থেকে দেখলে পরে মানুষ তার অ্যাডভান্টেজ স্থানীয় ক্ষেত্রে বিধায়ক হলে, এটা নিশ্চিতভাবেই একটা বাস্তব সত্য। কিন্তু রাজনীতিতেই একটা বাস্তব সত্যের উপর দাঁড়িয়ে মানুষ সিদ্ধান্ত নেন না, অনেকগুলো কারণ মানুষ বিচার করেন। সেই সব বিচার করে যদি বরানগরের মানুষ আমাকে আশীর্বাদ করেন তাহলে এক, যদি না করেন তাহলে আর এক। বামেরা তাদের আদর্শের উপর ভিত্তি করে চলে, এবং আপনি বলেছিলেন যে আমাদের বর্তমান সময়কে মেনে নিয়ে চলতে হবে, এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, এই তন্ময় ভট্টাচার্য বলেছিলেন বেশি স্তালিন কপচালে হবে না, কারণ এটা স্তালিনের যুগ নয়, এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এখনো তাই বলছি। শুধু স্তালিন কপচালে, লেনিন কপচালে, মার্কস কপচালে হবে না। তার কারণ হচ্ছে মার্কস পৃথিবীর মহানতম সমাজ ব্যাখ্যার কারিগর। কিন্তু এটা মনে রাখতে হবে, মার্কস যে পুঁজিবাদকে দেখেছিলেন, আজকের পুঁজিবাদ সেই পুঁজিবাদ না। লেনিন যে পুঁজিবাদের সাম্রাজ্যবাদী রূপ পরিগ্রহণ করার পরে তার দুর্বলতম গ্রন্থিতে আঘাত এনেছিলেন, আজকের সাম্রাজ্যবাদ সেই সাম্রাজ্যবাদ না। সুতরাং মার্কস মুখস্থ করে, লেনিন মুখস্থ করে, স্তালিন মুখস্থ করে, মাও মুখস্থ করে আজকের পরিস্থিতির পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যাবে না। এবং মার্কস নিজেই তো সেটা বলেছেন। মার্কস তো জীবনে একবার মাত্র ঈশ্বরের নাম নিয়েছেন। তিনি বলেছেন, থ্যাংক গড দ্যাট আই এম নট এ মার্কসিস্ট। যখন মার্কসকে অন্ধ অনুকরণ করছে জার্মানির কমিউনিস্টরা, তখন মার্কসকে খেদের সঙ্গে এই কথা বলতে হয়েছে। তার কারণ মার্ক্সবাদ হচ্ছে আসলে একটা সমাজ বিজ্ঞান। ওটা এই সমাজের ল্যাবরেটরিতে প্রয়োগ করতে হয়, এবং সমাজটা হচ্ছে বহমান, ধারাবাহিকভাবে পরিবর্তনশীল। তাহলে এই ধারাবাহিক পরিবর্তনশীলতার মাঝখানে আপনি যখন মার্ক্সবাদকে প্রয়োগ করবেন, তখন তার প্রত্যেকটা পরিবর্তন আপনাকে হিসেব করতে হবে, এবং তার আগামী অভিমুখকে প্রগতিশীলতার পথে নিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে। আপনি যদি মার্ক্সের চোখ দিয়ে খোঁজেন, পাবেন না। লোকসভা নির্বাচনে যখন বামেদের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হচ্ছিল, সেখানে সকলে ভেবেছিল যে দমদম লোকসভা কেন্দ্রে হয়তো প্রার্থী হতে পারেন তন্ময়বাবু। অপরদিকে দাঁড়িয়ে কোথাও গিয়ে বিষয়টা সামনে আসছিল যে সেই তালিকায় হয়তো সুজন চক্রবর্তীর নাম নাও থাকতে পারে। কিন্তু কোথাও গিয়ে জনগণ এমনটাও নাকি বলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যে দলে তন্ময় বিরোধী গোষ্ঠীর জন্যই হয়তো প্রার্থী করা হলো সুজন চক্রবর্তীকে, আর সেই জন্যই হয়তো বড়নগর উপনির্বাচনী প্রার্থী হলেন তন্ময় ভট্টাচার্য। সত্যি কি এমনটা মনে হয়েছে কখনো? দেখুন, সুজন চক্রবর্তী আমাদের পার্টি লোকসভা নির্বাচনে যাদের প্রার্থী করেছে তাদের ভিতর অন্যতম সেরা প্রার্থী। আমি সুজন চক্রবর্তীকে বলেছি
যে তোমার সৌভাগ্য যে তুমি দমদমের মতো লড়াকু মানুষের এলাকায় প্রার্থী হতে পারলে। আমি বলেছি সুজন চক্রবর্তীকে এবং আপনাদেরকেও বলছি, যেটা সুজন চক্রবর্তীর সৌভাগ্য। আর আমাদের সমস্ত পার্টি কমরেডরা তারা মনে করেন আমরা আমাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন যোগ্য মানুষকে পেয়েছি। এবং আমি কখনোই দুঃস্বপ্নেও এটা মনে করি না আমি সুজন চক্রবর্তীর চাইতে যোগ্যতর প্রার্থী। যে সমস্ত মানুষজন সেই ভোট বাক্সে যাবেন এবং যখন দেখবেন যে বিভিন্ন দলের কোথাও গিয়ে ঘাস ফুল, পদ্ম ফুল বা কাস্তে হাতুড়ি, কি এমন দেখবেন যেই কারণে হয়তো মনে হবে যে না, কাস্তে হাতুড়ি কি আবার ফেরানো যাক এবং তন্ময়বাবুকে জেতানো যাক? কি এমন দেখবেন, কি এমন ভাববেন তারা ভোট দেওয়ার সময়? তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা ভোট দিতে যাবেন? যারা ভোট দিতে যাবেন তাদেরকে আমি প্রথম অভিনন্দন জানাবো ভোট দিতে এসেছেন বলে। গণতান্ত্রিক অধিকার তো প্রত্যেক দিন খুন হচ্ছে। 1 বছর আগে দু বছর আগে পৌরসভার নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত হয়েছে। 1 বছর আগে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, গণতন্ত্রের নামে প্রহসন হয়েছে। সুতরাং ভোটাধিকার রক্ষা করাটা হচ্ছে একটা বড় কাজ গণতন্ত্রের জন্য, সেটা সকলে রক্ষা করুন। 2, এই নির্বাচনে আমি আবার বলছি, বিধানসভার ক্ষেত্রে সরকার বদল হবে না, বিরোধী দল বদল হবে না, বাট ডেমোক্রেসির একটা লাভ অথবা ক্ষতি হবে। তৃণমূল জিতলে গণতন্ত্রের কোনো লাভ নেই, বিজেপি জিতলে গণতন্ত্রের কোনো লাভ নেই। হোয়াট ডেমোক্রেসি নিডস, দ্যাট ইজ অ্যান অল্টারনেটিভ ভয়েস। হোয়াট ডেমোক্রেসি মিনস, দ্যাট ইজ দ্য হাউস অফ দ্য অপোজিশন। বরানগরের মানুষের কাছে সুযোগ এসেছে গণতন্ত্র শব্দটাকে প্রতিষ্ঠিত করার। এমনকি তৃণমূল কংগ্রেসের, বিজেপির সমর্থকও যারা মনে করেন দল বড় কিন্তু দলের চাইতে সমাজ বড়, দল বড় কিন্তু দলের চাইতে গণতন্ত্র বড়, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবার চাইতে গণতন্ত্র বড়, গণতন্ত্র থাকলেই এরা থাকবে, না থাকলে এরা থাকবে না, এটা যে মানুষরা মনে করেন তাদের সকলের কাছে আমার আবেদন, এবারের ভোটটা গণতন্ত্রের জন্য কাস্তে হাতুড়ি তাড়ায় দিন। একজন বামেদের প্রার্থীও যেখানে বামেদের কি কি ভুল ছিল, ভ্রান্তি ছিল, সেগুলোকে যখন সামনে আনলেন, পাশাপাশি তিনি বললেন যে বরানগরের মানুষ ঠিক করবে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে কোথায় ভোটটা দিতে হবে। কারণ তিনি যেমনটা বললেন যে তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আম আদমি পার্টি হোক, যেই পার্টি হয়ে যাক না কেন, সব থেকে বড় হচ্ছে গণতন্ত্র। তো এই বরানগরের মানুষ কাকে বেছে নেবে এখন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখতে থাকুন বাংলা জাগো।